নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7টা, আর এখন সময় আপনার খবরে আজ আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে লিমা, আমার সঙ্গে আপনার খবরে রয়েছে রুমেলা। আমরা বরং সরাসরি একটু দিল্লির দিকে নজর রাখি। আজ বিজেপির নির্বাচনী বৈঠক রয়েছে, কারণ বিধানসভা ভোট সামনে এবং তার আগে যে ইলেকশনের যে লিস্ট অর্থাৎ প্রার্থী তালিকা প্রকাশের আগে চূড়ান্ত বৈঠক, সেই বৈঠকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পর শুরু হবে বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেন এই মুহূর্তে সিইসির বৈঠকে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও আমরা গতকাল দেখেছি লিমা, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং আজ দুপুরেও বৈঠক সেরেছেন তারা। অবশ্যই চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দফার নির্বাচনের প্রার্থী তালিকা তা চূড়ান্ত করতেই বৈঠক, এবং আজ বিকেলে এই বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে কেন্দ্রীয় কমিটির বৈঠক, নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। মূলত এই বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে তারা বৈঠক করবেন। এছাড়াও আমরা জানি যে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি এবং দিল্লি থেকে বারবার শীর্ষ নেতৃত্ব তারা ছুটে আসছেন। নরেন্দ্র মোদীর উপস্থিতি অবশ্যই এই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই আপনারা জানেন, আমরা সোশ্যাল মিডিয়ায় আপনাদের জানিয়েছিলাম যে আজ আপনার খবরে আমাদের নজর কোন দিকে। আর কিছুদিনের মধ্যেই তৃণমূল, বিজেপি সকলেই তাদের ইস্তেহার প্রকাশ করতে চলেছেন। কিন্তু গত বিধানসভা ভোটের ইস্তেহারের দিকে যদি নজর রাখি, তৃণমূলের ইস্তেহারের দিকে নজর রাখি, অর্থাৎ তারা কি কি বলেছিলেন এবং তার রিপোর্ট ঠিক কি কি হয়েছে, অর্থাৎ কতটা ফলেছে, সেদিকে আমরা নজর রাখবো। একদমই আগামীকাল তৃণমূলের ইশতেহার প্রকাশ। 2016 বিধানসভা নির্বাচন কোন বিষয়গুলো সামনে ছিল? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান। এবারও তার অন্যথা নয়। 2017 সালে যদি আমরা দেখি, যে প্রস্তাব ছিল 2,35,290 কোটি টাকার, হাতে আসে 3,766 কোটির প্রস্তাব, সেখানে বাস্তবায়িত হয়েছে 2,536 কোটির প্রস্তাব। এবার একটু রুমেলা আমরা শিক্ষার দিকে নজর রাখছি। বলা হচ্ছিল যে 87,000 আসন ফাঁকা দাবি বিরোধীদের, এবং টেট দুর্নীতি, স্কুলে নিয়োগে মামলার পাহাড়, বিভিন্ন স্তরের শিক্ষকদের বিক্ষোভ আমরা কিন্তু দেখেছি। অর্থাৎ স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যদি এই বিষয়গুলো দেখি, তাহলে একদিকে দেখলাম যে শিল্পে অনুন্নতি এবং শিক্ষায় কোথাও একটা বেহাল অবস্থা। এরপরে আমরা লিমা যে দিকটা নজর রাখবো অবশ্যই স্বাস্থ্য। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতেই হবে, এই বিগত 5 বছরের যদি আমরা নিরিখে দেখি, তাহলে একটা প্যান্ডেমিকও আমরা ফেস করেছি। কিন্তু এই প্যান্ডেমিক ছাড়া হাসপাতালের কি সত্যি অন্য কোনো রোগ ছিল না? ছিল। কি রোগ? তা হলো রেফার রোগ। ডাক্তারের অভাব সেখানে রয়েছে, নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। অভিযোগের পাহাড় জেলায় জেলায়, এবং এই অভিযোগকে সামনে রেখে আমরা বারবার দেখেছি হাসপাতালে ভাঙচুরের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। আর রুমেলা, এখানে দাঁড়িয়েই আমরা দেখেছি দলীয় সমাবেশে, সরকারি সভায় রাজ্যের লক্ষ লক্ষ কর্মসংস্থানের দাবি প্রায় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কয়েক কোটি কর্মসংস্থানেরও আশা দেখিয়েছিলেন তিনি। প্রতি বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ম করে লক্ষ কোটি টাকা বিনিয়োগের স্বপ্ন দেখিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই স্বপ্ন আদৌ কি বাস্তবায়িত হয়েছে? বিরোধীদের অবশ্য অভিযোগ, রাজ্যে বেকারত্ব বাড়ছে, দলে দলে ভিন রাজ্যমুখী তরুণ প্রজন্ম। রবিবার আরও একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে তৃণমূল। তার আগে অবশ্যই দেখে নেওয়া যাক বাস্তবটা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি। বাম আমলে যেখানে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট 12% থেকে কমতে কমতে 2% এসে ঠেকেছিল, সেখানে এই সরকারের আমলে বাংলায় বিনিয়োগের বুলন্দ দরওয়াজা খুলে গিয়েছে। বাংলায় শিল্পায়ন, এতদিন ধরে চলা বিদ্রূপগুলি আজ ভাষাহীন। 2016 সালের নির্বাচনী ইস্তেহারে লিখেছিল তৃণমূল, কিন্তু কোথায় বিনিয়োগ? 2017 সালে শিল্প সম্মেলনের প্রস্তাব ছিল 2,35,290 কোটি টাকার। শিল্প দপ্তরে লিখিত আকারে আসে মাত্র 3,766 কোটির প্রস্তাব। শেষমেশ বাস্তবায়িত হয়েছে 2,536 কোটির প্রস্তাব। প্রায় প্রতি বছরই এই ছবি। আর্থিক সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম থেকে 2011 থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত 94টি সংস্থাকে 1,855.5 একর জমি দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের থেকে 10 বছরে 489টি সংস্থা পেয়েছে 1,623 একর, অর্থাৎ 583টি সংস্থার নেওয়া গড় জমি 5.9 একর। শিল্পমহলের মতে এতে বড় প্রকল্প হয় না। তাজপুরে গভীর সমুদ্র বন্দর নিয়ে আজও আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, তেমন এগোয়নি হীরানন্দানীর
এলএনজি টার্মিনালের কাজও। শিলিগুড়ি দুর্গাপুর ছাড়া আইটি পার্কের হালও ততই বচ। উৎকর্ষ বাংলা প্রকল্পের লাভ হিসেবে প্রতি বছর 6 লক্ষের নিশ্চিত চাকরি হওয়ার আশা দেখিয়েছিল তৃণমূল, কিন্তু দাবি আর বাস্তবের মধ্যে ফারাক অনেক। ফলে চাকরির খোঁজে ভিন রাজ্যে যাওয়াই নিয়তি সিংহভাগ তরুণ তরুণীর। লকডাউনের সময় দলে দলে পরিযায়ী শ্রমিকের রাজ্যে ফেরার হিড়িকের ছবিতে তা অনেকটাই স্পষ্ট। এখনো একজালনা ব্যবস্থা ঠিকভাবে তৈরি হয়নি। আজও চলছে ছাড়পত্র আদায়ে দফতরে দফতরে দৌড়দৌড়ি। তোলাবাজির অভিযোগও উঠছে বারবার। তৃণমূল বলছিল তথ্য প্রযুক্তি সেক্টরে প্রচুর কাজ হবে। সেক্টর 5-এর মতো সেক্টর 6 নির্মাণের কাজ চলছে। তথ্য প্রযুক্তি ভবন নির্মিত হলে এই সেক্টরে আরও বেশি উন্নতি অবশ্যম্ভাবী। কিন্তু কি হলো? বিরোধীদের অভিযোগ বেঙ্গালুরু চেন্নাই তো বটেই, পুনে ইন্দোরের মতো ছোট শহরও কলকাতাকে পেছনে ফেলেছে। তবে আসার কথা, নিউ টাউনের 200 একরের ওপর জমিতে বেঙ্গল সিলিকন ভ্যালি প্রকল্প চালু হয়েছে। 24টি আইটি কোম্পানিকে 89 একর জমি দেওয়া হয়েছে, যা 11,317 কোটি টাকার বিনিয়োগ আনবে। টিসিএস এর মতো সংস্থা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এছাড়া ইনফোসিস, উইপ্রোর মতো কিছু আইটি সংস্থাকে রাজারহাটের ফিনান্সিয়াল হাব ও অন্যান্য জায়গায় জমি দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি শিল্পে এক দশকে কর্মসংস্থান 133% বেড়েছে। আগামী 5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গে। এবছরের রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বপ্ন তো অনেক, কাজ হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে বেকারত্ব নিয়ে সাধারণ মানুষ কি বলছেন শোনাবো আপনাদের। 13 সালে 3 অক্টোবর যুবশ্রী নামে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি প্রকল্পের উদ্বোধন করেন এবং যেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম 1 লক্ষ যারা আনএমপ্লয়েড, প্রথম 1 লক্ষকে মাসে 1500 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে এবং ধাপে ধাপে আগামী 1 বছরের মধ্যে নিয়োগ করা হবে। কিন্তু দীর্ঘ 8 বছর আমরা অপেক্ষায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রতিশ্রুতি উনি পূরণ করেননি। ব্যালেন্সড, পুরোপুরি ব্যালেন্সড না, একদমই না বলতে পারবো না। কিছু কিছু জায়গায় আমরা যেটা দেখেছি যে পার্মানেন্ট ওয়াইজ নয় বাট টেম্পোরারি ওয়াইজ অনেক জায়গায় চুক্তি সহকারে যেই চাকরি দেওয়া হয়েছে, কিন্তু সেটা যদি পার্মানেন্ট করতো তাহলে হয়তো অনেকটা যেই আসুন তার ক্ষেত্রে বলবো যে মিনিমাম আমাদের এখানে যারা এখানকার যারা ভূমিপুত্র তাদের ক্ষেত্রে 15% মিনিমাম একটা সংরক্ষণ করা হোক, কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে মেরিট বেসিস। হচ্ছে যদি উইল কম্পেয়ার উইথ দিল্লি, ব্যাঙ্গালোর, এনি আদার সিটিজ, তো সেই ক্ষেত্রে কলকাতার যে কর্মসংস্থানের দিক থেকে যদি আমি বলি সেরকম আমরা ডেভেলপমেন্ট পাইনি। সে গত 10 বছর বলুন, 35 বছরের বলুন, সেরকম ডেভেলপমেন্ট নেই। 11 পর আজকে 2021 হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কতদিন প্রত্যেক বছর কি এই নিয়োগটা করতে পেরেছেন? কেন পারেনি? এত আইনের জটিলতা কেন? কর্মসংস্থান নেই। আমার মনে হয় শুধুমাত্র সরকারি চাকরি বা বেসরকারি চাকরি হিসেবে দেখলে হবে না। কর্মসংস্থান যদি আমরা নিজে চেষ্টা করি তাহলে ডেফিনেটলি আছে, যদি নিজে চেষ্টা না করি ডেফিনেটলি নেই। শিল্প প্রতিশ্রুতিতে প্রত্যাশা পূরণ কতটা হয়েছে? সত্যি কি শিল্প হয়েছে? কি বলছে জনতা জনার্দন? আইটি হাব বা ইন্ডাস্ট্রি বলতে এখনো বলতে গেলে সেইভাবে তৈরি হয়নি আমাদের রাজ্যে, নেই বলা যেতেই পারে। চেষ্টা চালাচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। বলছি আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, আমাদের জিএসটি কালেকশন অনেকটা বেড়েছে, তো এখানে হয়তো বড় ধরনের চোখে পড়ার মতো শিল্প এখানে গড়ে ওঠেনি, কিন্তু এমএসএমই এখানে প্রচুর হয়েছে এবং হচ্ছে। সেক্টর 5 এর পরে সেক্টর 6 তৈরি হবে, আপনি কি সেটা দেখতে পাচ্ছেন? হবে বলে মনে হয় না। ট্রুলি সেড, খালি পার্টি চেঞ্জ হতে থাকে, কিন্তু বেসিক্যালি যা কাজ একবার বলা হয় এটা হবে ওটা হবে, কোনো কিছুই হয় না। এই মাঝে আপনাদের একটি গুরুত্বপূর্ণ খবরও জানিয়ে রাখছি। সোমবার থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী বেরোবেন। প্রথমে পুরুলিয়া, তারপর একে একে বিভিন্ন জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া, ঝাড়গ্রাম হয়ে 2 মেদিনীপুর, 15 থেকে 19 মার্চ পর্যন্ত মমতার ঠাসা কর্মসূচি। আমরা কথা বলবো, সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌরভ, অবশ্যই কর্মসূচিতে ঠাসা হওয়ারই কথা বিধানসভা নির্বাচনের আগে, কিন্তু শারীরিক অবস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ততটাও ঠিক নয়। কিভাবে করবেন এই কর্মসূচিগুলো সফল? দেখো রুমেলা, একটা জিনিস কিন্তু স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে করেই কিন্তু তার এই একগুচ্ছ কর্মসূচি করবেন। এবং এর আগে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন যে দিন পরিবর্তন হলেও কর্মসূচির কোনো পরিবর্তন হবে না। সেই একই কর্মসূচি রয়েছে, পুরুলিয়া থেকে শুরু হবে, শেষ হবে পূর্ব মেদিনীপুরে। মাঝখানে বাঁকুড়া, ঝাড়গ্রাম,
সহ পশ্চিম মেদিনীপুর সবকটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। অনেক ধন্যবাদ সৌরভ।